তিনি কোনো কিংবদন্তি হয়ে জন্মাননি। তিনি তৈরি হয়েছেন মিছিলে, মামলায়, কারাগারের অন্ধকারে। তিনি ইসহাক সরকার। স্বৈরাচার জানত এই মানুষটি ভাঙলে অনেক কিছু ভেঙে যাবে, তাই শুধু তাকেই নয়, কারাগারে পাঠানো হলো তার ১৬ বছরের ছোট ভাইকেও। মিথ্যা মামলার শেকলে বেঁধে ডান্ডা বেড়ির লোহার শব্দে বোঝানো হলো এ লড়াই শুধু রাজনীতির নয়, এ লড়াই রক্তেরও। এই গল্প কোনো ব্যক্তির নয়, এই গল্প এক সময়ের, এক ব্যবস্থার আর এক মানুষের, যিনি বারবার কারাগারে গেছেন কিন্তু কখনো আত্মসমর্পণ করেননি। আমি ১৯৯০ সন থেকেই এরশাদ বিরোধী আন্দোলন, যখন ছাত্র জনতার রাজপথ উত্তাল ছিল, আমি তখন নবম শ্রেণীর ছাত্র ছিলাম। তখন থেকে আমার ভিতরে একটি আন্দোলনের তীব্র আকাঙ্ক্ষা আমাকে জাগ্রত করেছিল। তখন থেকে আমি রাজনীতির সাথে সংযুক্ত হয়েছিলাম। সেই সময় থেকেই আমার জাতীয়তাবাদী আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৭১ নম্বর ওয়ার্ড, বর্তমান ৩৫ নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। বিএনপি যখন বিরোধী দলে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি অনুষ্ঠানে যখন উনি আপনার বরিশালে যাবেন রাষ্ট্রীয় সফরে, তখন লঞ্চে করে সদরঘাট হয়ে উনি বরিশাল যাবেন। ঠিক সেই মুহূর্তে সদরঘাটে উপস্থিত হই। তখন আমাদের ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি ছিলেন আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আমার রাজনৈতিক শিক্ষাগুরু। উনি আমাকে দূর থেকে দেখে আমাকে ডাক দিলেন, যে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি ছাত্রদল করো? আমি তখন স্লোগানরত অবস্থায় ছিলাম। আমি জি ভাই, আমি ছাত্রদল করি। আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে চেনো? আমি জি বললাম যে আমি আপনাকে চিনি। আমাকে বললেন তুমি পার্টি অফিসে আসো না কেন? আমাকে উনি বললেন তুমি আগামীকাল পার্টি অফিসে আমার সাথে দেখা করবে। তো আমরা পরবর্তী দিনে আমি ওনার সাথে দেখা করি। আমাকে একা পার্সোনাল নিয়ে বসলেন। বসার পর আমাকে বললেন তুমি কি কোতোয়ালি থানার ছাত্রদলের দায়িত্ব নিতে পারবে? আমি ওনাকে বললাম যে আপনি যদি আমাকে অভয় দেন, সাহস দেন, তাহলে আমি ইনশাল্লাহ দায়িত্ব পালন করতে পারবো। উনি আমাকে ডেকে পরের দিন আবার যেতে বললেন পার্টি অফিসে। আমি সঙ্গী সাথী সহযোদ্ধাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলাম এবং উনি তখন আমাকে কোতোয়ালি থানার ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব আমাকে হস্তান্তর করলেন, অর্পণ করলেন। আমি আমার ইমানি দায়িত্ব তখন থেকে রাজনীতির প্রবেশ করলাম। তখন বিএনপি বিরোধী দল, আমার বিরুদ্ধে তখন ১০৭টি মিথ্যা মামলা দায়ের করা হয়। পরিবারের মধ্যে তখন আমার বড় ভাই ইয়াকুব সরকার, উনিও আমার সাথে রাজনীতির সাথে সক্রিয় হয়। ওনার বিরুদ্ধেও প্রায় ১৫২টি মিথ্যা মামলা দায়ের করা হয়। আমার ছোট ভাই ইসমাইল সরকার, যে কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তার বিরুদ্ধেও প্রায় ৫২টি মিথ্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে ছাত্রদলের একটি আন্দোলন ছিল, সেখানে আমাদের প্রায় ৭০ জনকে, আমাকে সহ আমার পুরো টিমটাকে, কোতোয়ালি থানার ছাত্র দলের পুরো টিমটাকে গ্রেফতার করে গাড়িতে উঠিয়ে রমনা পুলিশ কন্ট্রোল রুমে আমাদেরকে রাখা হয়। কোতোয়ালি থানায় নিয়ে আসা হলো। তখন কোতোয়ালি থানার ওসি ছিলেন মনোয়ার হোসেন সাহেব। ওনাকে আমার নামটা ভালো মনে আছে। উনি আমাকে এনে তখন থানার ভিতরে অকথ্য নির্যাতন করলেন। আমার হাতের আঙ্গুল, সবগুলো আঙ্গুল ভেঙে ফেললেন। আমার চিৎকার আর আর্তনাদে আকাশ বাতাস সেদিন ভারী হয়ে উঠেছিল। এরপরের দিন আমার ছোট ভাই ইসমাইল সরকার, তার বয়স ১৪ কিংবা ১৫ হবে, সে আমাকে থানাতে খাবার দিতে গিয়েছিল। তখন ওসি মনোয়ার উনি বের হয়ে দেখলেন যে লকআপের সামনে দাঁড়ানো ছোট্ট একটি বালক, হাতে খাবার। উনি সেক্রেটারিকে জিজ্ঞাসা করলেন এই উনি কে? তখন উনি বলল যে এটা ইসহাক সরকারের ছোট ভাই, খাবার দিতে এসেছে, এই উনাকে লকআপে ভরো। তখন আমার ছোট ভাই ইসমাইল সরকারকে আমার সাথে লকআপে ভরে রাখা হলো। তা আমি তখন, এর আগে আমার ছোট ভাইয়ের উপরে অনেক অত্যাচার করা হলো, জুলুম করা হলো, তাকে টর্চারিং করা হলো। তার আত্মচিৎকারে আমি লকআপ থেকে কান্না জড়িত কণ্ঠে বলছি, মনোয়ার ভাই, আমার ছোট ভাই, সে কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাকে এভাবে মারবেন না, তার জীবনটাকে নষ্ট করে দিবেন না, সে কোনো রাজনীতির সাথে জড়িত না। তারপরও আমাদের এই আর্তনাদ, লকআপের ভিতর থেকে আমার এই আর্তনাদ ওসি মনোয়ারের কর্ণপাতকে বিন্দুমাত্র স্পর্শ করেনি। আমি ছোট ভাইয়ের জন্য ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে বারবার মনোয়ার সাহেবকে বললাম যে ওর জীবনটাকে এভাবে নষ্ট করবেন না, ও রাজনীতি করে না, ও হাফেজি পড়ে, ওর সাথে এভাবে নিষ্ঠুর আচরণ করবেন না। কিন্তু উনি কোনো কর্ণপাতই করেননি। সেদিন আমার সাথে প্রায় ৫২টি পেন্ডিং মামলা দিয়ে, মিথ্যা মামলা দায়ের করে আমার সাথে তাকে গ্রেফতার করে চালান দেওয়া হয় কোর্টে।
কারাগারে থাকা অবস্থায় 1998 সনে আমার বাবা ইন্তেকাল করেন। সকাল ভোরবেলা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাই সংগোপনে উনি আমার বাসায় এসে হাজির হন। তখন আমার আম্মা ওনাকে অনেক আকুতি মিনতি করে বললেন যে আমার ছেলেটা কারাগারে আছে, তাকে যেভাবে হোক অন্তত একটু শেষবারের মতো তার বাবার লাশটা সে যেন দেখতে পারে। ম্যাডাম ছিলেন আন্তরিক আমার প্রতি, বিশেষ করে আমি যখন কারাগারে ছিলাম প্রত্যেকটা প্রোগ্রামে উনি, প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে সবসময় উনি বলতেন আমার ইসহাক সরকার ছোট্ট বালক, তার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তারকে প্রতিদিন কোর্টে আনা নেওয়া করা হয়, তার অনেক কষ্ট হয়। সংসদে দাঁড়িয়ে উনি বিরোধী দলের নেত্রী হিসাবে তখন বলেছিলেন আমার সন্তান ইসহাক সরকারকে যাতে কোর্ট প্রাঙ্গণে একটি বাড়ি করে দেওয়া হয়, তার যাতে কষ্ট না হয়। সেদিন সরকারের সাথে কথা বলে আলোচনা করে আমাকে 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্ত করে নিয়ে আসেন। আমি আমার জীবদ্দশায় প্রতিশোধ পরেন রাজনীতি কখনো কারোর সাথে করিনি। মায়ের কথা মনে পড়লে আমাদের খুব দুঃখ, ভারাক্রান্ত হৃদয়, বুক ভরে যায়। টিভি নিয়ে করে খাবার নিয়ে যেতে বসে থাকতেন, সারা দিন পার হয়ে যেত। কোর্ট প্রাঙ্গণ থেকে আসামিদের বের করা হতো সেই 5টার দিকে গাড়িতে ওঠানোর জন্য। কোনোদিন আমার মাকে ধাক্কা দিত পুলিশ, অপমান করত। আমার মা এই ধাক্কা কষ্ট সহ্য করে 3 সন্তানের মুখের দিকে তাকিয়ে উনি এই শোককে, এই কষ্টকে সহ্য করে যেতেন। আমার মা একজন ধার্মিক ছিলেন, কিন্তু আমার মা এই সন্তানদের দিকে তাকিয়ে উনি রাস্তার বাইরে বেরিয়ে আসেন। আমরা চেয়েছি এই দেশটা স্বাভাবিক থাকুক, জনগণ তাদের স্বাভাবিক জীবনযাপন করুক, জনগণ যাতে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার সমস্ত কিছু যারা যাতে সুন্দরভাবে ভোগ করতে পারেন।